অনেকে মনে করে যে দলিল বলতে হয়তো সাব রেজিস্ট্রার কার্যালয়ে যেটা সাব রেজিস্ট্রার মহোদয়ের কাছ থেকে সিল স্বাক্ষর পাওয়ার মাধ্যমে রেজিস্ট্রেশন হয় সেটাই হচ্ছে দলিল। এটা দলিল। এর বাইরেও জমির মালিকানা প্রমাণ করার জন্য আরও অনেকগুলো দলিল রয়েছে, যেমন খতিয়ানও একটি দলিল। অর্থাৎ রেকর্ডের সময় যাদের নামে রেকর্ড হয় এই রেকর্ড খতিয়ানও একটা জমির মালিকানার প্রমাণ হিসেবে দলিল হিসেবে কাজ করে। আবার কোনো ব্যক্তি খাজনা প্রদান করে গভর্নমেন্টকে, সেই খাজনা প্রদানের দাখিলাটাও একটা দলিল হিসেবে কাজ করে। আবার কোনো ব্যক্তি সরকারের কাছ থেকে ডিক্রি পেয়েছে, রায় পেয়েছে, তার এই রায়ের কপি বা ডিক্রিটাও একটা দলিল হিসেবে কাজ করে। তাই এখানে দলিল বলতে আসলে কি বোঝানো হচ্ছে সেটা আগে পরিপূর্ণভাবে বুঝতে হবে। এখন যে ব্যক্তি দলিল রয়েছে তিনিও কার্যক্ষেত্রে জমির মালিকানা পাবে, আবার যে ব্যক্তি রেকর্ড খতিয়ান রয়েছে তিনিও কার্যক্ষেত্রে জমির মালিকানা লাভ করবে। কিন্তু এই দুইটি ডকুমেন্ট ছাড়া দখল সত্ত্বে আবার কীভাবে জমির মালিকানা লাভ করা যায়, তাও আবার একটানা 12 বছর। মূল কথা হচ্ছে দখলটা সাধারণত দুইভাবে হয়ে থাকে। একটা অ্যাডভান্স পজিশন বলা হয়, অর্থাৎ বিরুদ্ধ দখল। এই বিরুদ্ধ দখলের বৈধতা দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী। বাংলাদেশে যে ভূমি আইন আছে এই ভূমি আইন অনুযায়ী অ্যাডভান্স পজিশন বা বিরুদ্ধ দখলের বৈধতা আছে। যদি কোনো ব্যক্তি একটানা 12 বছর বা তার অধিকার সময় কোনো ব্যক্তি মালিকানাধীন জমি, এখানে কোনো সরকারি জমি বা সরকারি কোনো প্রতিষ্ঠানের জমি হবে না, ব্যক্তি মালিকানাধীন জমি যদি একটানা 12 বছর দখলে রাখতে পারে এবং তার এই দখলটার ভিতরে কোনো ধরনের জোর জবরদস্তি নেই, কোনো ধরনের প্রতারণা নেই, কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার নেই, কোনো ধরনের শক্তি প্রয়োগ করা ছাড়াই এবং ঝামেলা দ্বন্দ্ব সংঘাত ছাড়াই উনি ওই জমিটা একটানা 12 বছর দখলে রেখেছে এবং এখানে কোনো ধরনের মামলার মুখোমুখি ওনাকে হতে হয়নি বা জমিটা থেকে চলে যেতে হবে এই মর্মে কোনো ব্যক্তি বা জমির প্রকৃত মালিক যারা তারা বা তাদের কোনো ধরনের কোনো ওয়ারিশ বা উত্তরাধিকার তারাও কোনো পদক্ষেপ বা কোনো ধরনের স্টেপ গ্রহণ করেনি। এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি এভাবে অর্থাৎ শান্তিপূর্ণভাবে একটানা 12 বছর বা তার অধিকার সময় থেকে যদি কোনো জমি নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে রাখতে পারে, তাহলে ওই ব্যক্তি ওই জমির একচ্ছত্র মালিকানা লাভ করার জন্য বা ওই জমির পরিপূর্ণ মালিকানা পাওয়ার জন্য বিজ্ঞ আদালতে উনি মামলা দায়ের করতে পারবে। উনি মামলা দায়ের করবে এবং বিজ্ঞ আদালত বিষয়টি যাচাই বাছাই করে দেখার মাধ্যমে যদি দেখে যে উনি একটানা 12 বছর বা তার অধিককাল সময়, অধিককাল বলতে সেটা 12-র বেশি, উনি নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে জমিটা দখলে রেখেছে, জমিটার প্রকৃত মালিক যারা তাদের পক্ষ থেকে উনি যে জমিটা দখলে রেখেছে ওনাকে জমি থেকে বিতাড়নের জন্য কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কোনো মামলাও দায়ের করা হয়নি, বা ওনাকে জমির দখল ফিরিয়ে দেওয়ার জন্য এলাকায় কোনো ধরনের কোনো সালিশ বৈঠকের আয়োজন করা হয়নি, চেয়ারম্যানের মাধ্যমেও না, ইউনিয়ন পরিষদ থেকেও না, অর্থাৎ আপনার থানা পর্যায়ে না, প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ উনি গ্রহণ করেননি। অর্থাৎ জমির প্রকৃত মালিক যিনি তিনি জেনে বুঝেই জমিটা ওনাকে দখল করতে দিয়েছে এবং উনি নিজেও হয়তো এটাই চায় যে এই জমিটার প্রতি ওনাদের কোনো ধরনের কোনো আগ্রহ নেই এবং জমিটা যে ব্যক্তি দখলে করছে সেই ব্যক্তি চিরদিনের জন্য জমিটা ভোগ দখল করুক, এমন কোনো আপত্তি ওনাদের পক্ষ থেকে করা হয়নি বা ওনাদের ভিতরে এ ধরনের কোনো আপত্তি নাই। তো যে ব্যক্তি এভাবে 12 বছর বা তার অধিকার সময় দখলে রেখেছে, এখন উনি চাচ্ছে যে এই জমিটা নিজের করে নিতে। যেহেতু জমিটা এক প্রকার পতিত জমি এবং জমিটার অনার থাকলেও তারা জমিটার খাজনা পরিশোধ করে না, গভর্নমেন্টকে কোনো ধরনের কোনো খাজনা দেয় না এই জমিটার উপর থেকে যে খাজনা নির্ধারিত হয়। এমন ক্ষেত্রে যে ব্যক্তি দখলে ছিল তিনি কোর্টে মামলা দায়ের করেছে এবং কোর্ট থেকে বিষয়টি সঠিকভাবে যাচাই বাছাই করার মাধ্যমে ওই ব্যক্তি অর্থাৎ যিনি 12 বছর বা তার অধিকার সময় জমিটা দখলে রেখেছে তার পক্ষে রায় প্রদান করেছে এবং একটি ডিক্রি প্রদান করেছে। কোর্ট থেকে ওই ব্যক্তি ডিক্রি বা রায়ের কপি পাওয়ার পর উনি এই রায়ের কপিটা এসিল্যান্ড মহোদয়ের কাছে জমা দেওয়ার মাধ্যমে উনি নিজের নামে একটা নামজারি বা প্রস্তাবিত খতিয়ান তৈরি করে নেবেন এবং এই খতিয়ান অনুযায়ী উনি নিকটস্থ ভূমি অফিসে জমা দেওয়ার মাধ্যমে একটি হোল্ডিং খুলে উনি ওই জমির খাজনা প্রদান করতে পারবেন। এই সার্বিক কার্যক্রমগুলো ওনার গ্রহণ করার পরে এই জমির দলিল হিসেবে ওনার আর কোনো দলিল বা কোনো রেকর্ড খতিয়ান প্রয়োজন হবে না। জাস্ট মামলায় উনি জয়লাভ করার মাধ্যমে যে ডিক্রিটা পেয়েছে, যে রায়ের কপিটা পেয়েছে, এটাই হবে ওনার এখন দলিল। এখন যে ব্যক্তিদের নামে দলিল রয়েছে বা রেকর্ড রয়েছে সেই ব্যক্তিদের টনক নড়েছে, তারা এখন এই জমিটার গুরুত্ব উপলব্ধি করতে পেরেছে এবং তাদের কাছে জমিটার একটা ভ্যালু তারা উপলব্ধি করতে পেরেছে। যে জমিটা এতদিন ভূমি মালিক যে ব্যক্তি প্রকৃত অনার ছিল তার কাছে গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু যখনই জমিটার ডিক্রি বেরিয়ে গেল বা দখল সত্ত্বে যিনি রয়েছে তিনার পক্ষে কোর্ট থেকে রায় প্রদান করা হলো, তখনই উনি জমিটার গুরুত্ব উপলব্ধি করতে পারল এবং উনি কোর্টে বিজ্ঞ আদালতের কাছে আবার মামলা দায়ের করলো যে এই জমির মালিকানা উনি ফেরত চান।
কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। অর্থাৎ উনি একটানা 12 বছর না, উনি যদি তারও অধিককাল সময় অর্থাৎ 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছরও যদি জমিটা দখলে রাখতো, তাহলে উনি ওই জমিটার মালিক হতে পারতো না, যতক্ষণ পর্যন্ত উনি কোর্ট থেকে ডিক্রি না নিয়েছে। কিন্তু এখন কোর্ট থেকে ডিক্রি নেওয়া হয়ে গেছে, অর্থাৎ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে বৈধতা দিয়ে দেওয়া হয়েছে। আর ওই জমির মালিক হিসেবে পূর্বে যারা দলিল অনুযায়ী মালিকানা পেয়েছিল বা রেকর্ড অনুযায়ী মালিকানা পেয়েছিল, তাদের কাছ থেকে মালিকানা রিজেক্ট করে দেওয়া হয়েছে। এখন প্রকৃত মালিক হিসেবে এই ব্যক্তিকে মালিকানা প্রদান করা হয়েছে। এখন যদি কোনো ব্যক্তি যাদের দলিল দিয়েছে রেকর্ড খতিয়ান আনে, তারা মালিকানা লাভ করার জন্য আবার কোর্টে মামলা দায়ের করে, তখন বিজ্ঞ আদালত তাদের মামলা বাতিল করে দেবে। তামাদি আইনের 28 ধারা অনুযায়ী জমিটা যে ব্যক্তি দখল উঠেছে তার হয়ে গেছে। আর যাদের দলিল ছিল, রেকর্ড ছিল, তারা একটানা 12 বছরের ভিতরে বা ওই জমিটা তার নামে ডিক্রি হওয়ার পূর্ব পর্যন্ত যেহেতু মামলা দায়ের করেনি, তাই তামাদি দোষে দুষ্ট হওয়ার কারণে তাদের মামলা খারিজ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এবং যারা প্রকৃত মালিক তারা কোনোভাবে ওই জমিটি ফেরত পাওয়ার কোনো ধরনের কোনো আইনগত পদক্ষেপ আর গ্রহণ করতে পারবে না। এবং অবৈধভাবেও পরবর্তীতে রেকর্ডের সময় ওনারা ওই জমির মালিকানা লাভ করতে পারবে না। রেকর্ডের সময় যার পক্ষে ডিগ্রি প্রদান করা হয়েছে তিনি ওই জমির প্রকৃত মালিক হিসেবে রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে। তাহলে এখানে রেকর্ডের থেকেও শক্তি বেশি দখলের, দলিলের থেকেও শক্তি বেশি হয়ে গেল দখলের। অর্থাৎ যদি কোনো ব্যক্তি মনে করে যে তার দলিল আছে আর দলিল তিনি 100 বছর পরে উপস্থাপন করবে, তাহলে উনি মালিক। কিন্তু আইনেরও আবার মায়ের পেশ আছে। আইনের বিষয়টা আরও ভালোভাবে উপলব্ধি করতে হবে, ভালোভাবে বুঝতে হবে। আইনের খুঁটিনাটি যদি সঠিকভাবে না জানা যায়, সেক্ষেত্রে কিন্তু আইন কল্যাণকর না হয়ে বরং তার জন্য অকল্যাণে নিয়ে আসবে।